80 বছর 78 বছর পরেও দেশ স্বাধীনতার পরে নিজের নাগরিকত্বর প্রমাণ দিতে গিয়ে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, কাউকে নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, কাউকে গ্যাস সিলিন্ডার কেনার নাম করে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। আগামী 23 তারিখ যখন আপনারা ভোটে লাইনে দাঁড়াবেন, মাথায় রাখবেন এই বিগত 5 বছরে যেভাবে আমাদের বাংলাদেশি রোহিঙ্গা বলে অপমানিত অবহেলিত করেছে, জবাবটা লাইনে দাঁড়িয়েই আমাদের দিতে হবে। আর আগামী 4 তারিখ ভোট বাক্স খোলার সময় এরা যেন বুঝতে পারে বাংলার মানুষ অন্য ধাতুতে তৈরি। আমাদের যত আঘাত করবেন, যত প্রহার করবেন, যত মারবেন, পোড়াবেন, তাতাবেন, যত আক্রমণ করবেন, আমরা তত লড়াই করার মানসিকতা আমাদের তত দৃঢ় হবে এবং লড়াইয়ের ক্ষেত্রে তত অঙ্গীকারবদ্ধ হব। আমি আপনাদের সকলকে কিছু তথ্য পরিসংখ্যান এখানে দেব যে পাঁশকুড়া পূর্ব বিধানসভায় আমাদের সরকার গত 5 বছরে এই বিধানসভার মায়েদের জন্য, ভাইদের জন্য কি কাজ করেছে। যারা রাজনীতি করে, আমি মনে করি ধর্মের ভিত্তিতে যারা রাজনীতি করে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। রাজনীতি করা উচিত অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানকে কেন্দ্র করে। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে এসেছি। বিজেপির নেতাদের বলবো, যদি ক্ষমতা থাকে পাঁশকুড়া পূর্ব, পশ্চিম, ময়না, চণ্ডীপুর, মহিষাদল, নন্দীগ্রাম, খেজুরি, কাঁথি, নন্দকুমার, যেখানে ইচ্ছা মাঠ বাছুন, জায়গা বাছুন, সময় বাছুন। আমাকে একদিন আগে বলবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব, আর বিরোধী দলনেতা তার রিপোর্ট কার্ড নিয়ে আসুক। তাদের সরকার 12 বছর ক্ষমতায়, আর আমাদের সরকার 15 বছর ক্ষমতায়। মমতা ব্যানার্জি এই পাঁশকুড়া পূর্ব, পশ্চিম আর পূর্ব মেদিনীপুরের জন্য কি করেছে, আর তাদের সরকার 12 বছরে মোদিজির সরকার কি করেছে। বোকাট্টা করে মাঠের বাইরে যদি না করতে পারি, রাজনীতির আঙিনায় পা রাখবো না। যারা ভোট চাইতে যাচ্ছে 5 বছর, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। এখন তো দেখছি বিজেপির যারা প্রার্থী হয়েছেন বাড়িতে গিয়ে কারোর দাড়ি কামিয়ে দিচ্ছে, কারোর চুল কেটে দিচ্ছে। মায়েদের বলবো, এখানকার যিনি প্রার্থী হয়েছেন তাকে তো বিজেপির নেতারাই পছন্দ করছে না। টাকা দিয়ে প্রার্থীপদ কিনে প্রার্থী হয়েছেন আমি শুনেছি। এরা আপনাদের দুয়ারে যখন যাবে, এই প্রার্থীদের আর 4 তারিখের পর রেজাল্ট বেরোনোর পর আর খুঁজে পাবেন না। 1 মাস হাতে সময়। যখন এরা প্রচার করতে যাবেন, মায়েরা, বৌদিরা শুনুন, এদেরকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করান। আর ভাইদের বলবো, চুল দাড়িটা আগামী 1 মাস কাটবে না। কারোর বাড়িতে গিয়ে কেউ দাড়ি কামিয়ে দিচ্ছে, কেউ চুল কেটে দিচ্ছে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। আর কাজের সময়, কোভিডের সময় তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কোনো বিপদ আপদ, কোনো অসুবিধা দুঃখের সময় বিজেপির কোনো নেতা কর্মীকে আপনি পাশে পাননি, আগামী দিনও পাবেন না। তৃণমূল কংগ্রেস হয়তো আপনার সুখে বা আনন্দে আপনার পাশে দাঁড়ায়নি, কিন্তু আপনার দুঃখে, বিপদে, আপদে যখন প্রয়োজন হয়েছে, তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। অসীম মাঝি এসআইআর এর ক্যাম্প হওয়ার সঙ্গে সঙ্গে গরিব মানুষের নাম বাদ যাওয়ার ক্ষেত্রে নিজের সামর্থ্য অনুযায়ী যানবাহনের ব্যবস্থা করে ক্যাম্প অবধি গরিব মানুষদের নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছে, যাতে আপনাদের ভোটাধিকার সুরক্ষিত থাকে। এটাই তৃণমূল কংগ্রেস। আর তারা বড় বড় ভাষণ বলছে ডবল ইঞ্জিন সরকার। আরে পূর্ব মেদিনীপুরে এখানে যিনি সাংসদ, তিনি বিজেপির, কেন্দ্রে মোদী সরকার বিজেপির, পূর্ব মেদিনীপুরে তো ডবল ইঞ্জিন চলছে। আমাকে যদি বিজেপির কোনো নেতা বলতে পারে যে গত 12 বছরে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ 224টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা গ্রাম পঞ্চায়েতে
একটা গ্রাম পঞ্চায়েতে গত 12 বছরে মোদী সরকারের কোনো মন্ত্রী এসে একটা উন্নয়নমূলক বৈঠক করে মানুষের বাড়িতে 4 পয়সার পরিষেবা পৌঁছেছে, আমি তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট চাইতে যাব না। আজ থেকে 10 বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে 1000 টাকা। চা পাতার দাম ছিল 150 টাকা, আজকে 350-400 টাকা কেজি। দুধের দাম ছিল 28 টাকা 29 টাকা লিটার, আজকে 60 টাকা 62 টাকা 65 টাকা লিটার। সরষের তেলের দাম কত, পেট্রোলের দাম কত, ডিজেলের দাম কত? দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া। খালি বাংলার নির্বাচনটা রয়েছে বলে রান্নার গ্যাসের দাম মোদিবাবু এখনো বাড়ায়নি। 29 তারিখ নির্বাচন শেষ, আমার কথা রেকর্ড করে রাখুন, 30 তারিখ 1000 টাকার গ্যাস আপনাকে 2000 টাকায় কিনতে হবে। 100 টাকার পেট্রোল এরা 200 টাকায় বিক্রি করবে, ডিজেল 200 টাকায় বিক্রি করবে। বাংলায় নির্বাচন বলে লোক দেখিয়ে এখন ডিজেলে 10 টাকা কমানো হয়েছে। এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে। যদি মোদিবাবু আর মোদি সরকারের আর বিজেপি সরকারের অভিসন্ধি সঠিক হয়, লক্ষ্য সঠিক হয়, আর মানুষের জন্য কাজ করার মানসিকতা থাকে, পরিষেবা দেওয়ার মানসিকতা থাকে, তাহলে প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব, স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব যে আপনারা একটা সাংবাদিক বৈঠক করুন। সাংবাদিক বৈঠক করে মানুষকে কথা দিন যে আজকে যে আপনি 10 টাকা ডিজেলের কমিয়েছেন, আগামী 1 বছর বাড়াবেন না। আপনি কথা দিন যে আজকে 1000 টাকায় গ্যাস বিক্রি করছেন, 29শে এপ্রিল 2026-এর পর গ্যাসের দাম বাড়বে না। যদি সাংবাদিক বৈঠক করে কথা দেয়, আমি 294টা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের প্রত্যাহার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব। এরা দেবে না। এদের পায়ের নখ থেকে মাথার চুল পুরোটা 2 নম্বরই। আপনি যান আপনার পাড়ায়, আপনার এলাকায় কোনো ভদ্রলোক, শিক্ষিত লোক, সভ্য লোক, মার্জিত লোক দেখবেন বিজেপি করে? পাড়ায় দেখুন, আপনি গিয়ে আপনার এলাকায় যান, আপনার পাড়ায় গিয়ে দেখুন, যত চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, মদ্যপ, মাতাল, পাতাখোর, গাঁজাখোর, 2 নম্বরই, ভাঁওতাবাজ, সব বিজেপিতে। ভদ্রলোক বিজেপি করতে পারে না। আমাদের অধিকারের টাকা, 100 দিনের টাকা, সেই টাকা বিজেপির সরকার আটকে রেখেছে। গরিব মানুষের আবাসের টাকা ভারতবর্ষের সাংসদ অনুযায়ী, রীতি নীতি আইন, সবার আইন অনুযায়ী সেই 60% টাকা কেন্দ্রকে দিতে হবেই, সেই টাকা পর্যন্ত কেন্দ্র ছাড়েনি। তার কারণ বাংলায় এরা মুখ থুবড়ে পড়েছে। জলের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, জল জীবন মিশনের টাকা বন্ধ, গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ। এখানে ক্যামেরা আছে, বিজেপির নেতারা বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলে গেছে। গত 5 বছরে মোদী সরকার, 5 বছরে, আজকে 2026, 2021, 22, 23, 24, 25, 26, এই 5.5-6 বছরে যদি মোদী সরকার শ্বেতপত্র প্রকাশ করে বলতে পারে যে বাংলায় কোনো একটা গরিব মানুষের ছাদের ব্যবস্থা মোদী সরকার করেছে বা আবাস যোজনায় কাউকে 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতি করব না। ওপেন চ্যালেঞ্জ। যদি বলতে পারে 5 বছরে 10 পয়সা 100 দিনের দিয়েছে, আমি রাজনীতি করব না। যদি বলতে পারে গত 4 বছরে গ্রাম সড়ক যোজনায় 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতি করব না। যদি বলতে পারে জল জীবন মিশনে এই অর্থবর্ষের টাকা ছেড়েছে, আমি রাজনীতি করব না। চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। মিডিয়া রয়েছে, আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে, রেকর্ড করুন। একটা তালিকা বেরিয়েছে
আরও একটা তালিকা ধোঁয়াশা রেখেই বেরোতে চলেছে। আজ ফের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, দ্বিতীয় তালিকায় নজর সবার। বাংলার এসআইআর এ এখনো পর্যন্ত ৩৬ লক্ষের নিষ্পত্তি। প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় ১০ লক্ষের মধ্যে প্রায় ৪ লক্ষ বাদ। এই সেকেন্ড সাপ্লিমেন্টারি তালিকার দিকেও এখন নজর সকলের। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, আজ সাপ্লিমেন্টারি তালিকা দ্বিতীয় দফায় প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। কিন্তু এই সাপ্লিমেন্টারি তালিকায় দ্বিতীয় দফায় কত লোকের নাম থাকবে এবং কত বাদ যাবে বা কত অন্তর্ভুক্ত হবে সেটা রাত 10টার পরে স্পষ্ট হবে। কিন্তু আমরা দেখেছিলাম যে গত সোমবার রাতে 11টা 45 মিনিট নাগাদ নির্বাচন কমিশনের তরফে প্রথম দফার যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছিল, সেই তালিকা প্রকাশ করার পরেও নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি যে কত সংখ্যক নাম যুক্ত হলো বা কত সংখ্যক নাম বাদ গেল। এমনকি কত বুথের তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়নি। তবে কমিশন সূত্রে যেটুকু জানা গেছিল যে গত সোমবার প্রায় 40,000 বুথের তালিকা প্রকাশ হয়েছিল। 10 লক্ষ ভোটারের নামের তালিকা সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করা হয়, যার মধ্যে 4 লক্ষ নাম প্রায় বাদ গেছে। সেক্ষেত্রে আজকেও যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, দ্বিতীয় তালিকা যাকে বলা হচ্ছে, সেই তালিকা প্রকাশ হতে হতে রাত 10টা বেজে যাবে। বিকেল 5টা পর্যন্ত যত সংখ্যক জুডিশিয়াল অফিসার সাইন করে পাঠাবে বুথ ভিত্তিক সাপ্লিমেন্টারি তালিকা, তত সংখ্যক বুথের তালিকাই প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের তরফে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। বেশ, সঙ্গে থাকো সোমরাজ। যদি ওরা 5টার সময় মধ্যে কাট অফ থাকবে, 9টা 10টা বেরোবে। এটা ইসিআই যে আছে, যত অবজার্ভার আসছে পশ্চিমবঙ্গে, জেনারেল, পুলিশ আর ফাইন্যান্স, ওদের সঙ্গে মিটিং করছে। সাপ্লিমেন্টারি প্রকাশ হলেও ট্রাইব্যুনাল কবে, এই প্রশ্ন খুব জোরালোভাবে উঠছে এখন। কারণ সাপ্লিমেন্টারিতে যাদের নাম বাদ, তারা কবে থেকে আবেদন করতে পারবেন? কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, সাপ্লিমেন্টারি তালিকা আজকে ফের প্রকাশ হবে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে যে কবে ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। ট্রাইব্যুনালে আবেদন কবে থেকে করা যাবে সেই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ট্রাইব্যুনালের কাজ যাতে দ্রুত শুরু করা যায় সেই বিষয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে প্রক্রিয়া চালানো হচ্ছে। ইতিমধ্যেই নিউ টাউনের যে জুডিশিয়াল একাডেমি, সেই জুডিশিয়াল একাডেমিতে ট্রাইব্যুনাল গঠন করা যায় নাকি এবং সেক্ষেত্রে কতগুলি জেনার ট্রাইব্যুনাল নিউ টাউনের জুডিশিয়াল একাডেমিতে হবে সেই বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। আজ সন্ধ্যেবেলায় কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল উপস্থিত থাকবেন। মনে করা হচ্ছে সেই বৈঠকে এই ট্রাইব্যুনাল গঠন এবং ট্রাইব্যুনালের কাজ কবে থেকে শুরু তা নিয়ে আলোচনা করা হতে পারে। বেশ। আর নাম বাদে অনলাইনে আবেদন নিয়ে আলোচনা, দফায় দফায় আলোচনায় কমিশন। কিভাবে দ্রুত অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু করা যাবে সোমরাজ? দেখো, অনলাইনে আবেদন প্রক্রিয়া দ্রুত শুরু করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে এবং কমিশন সূত্রে জানা যাচ্ছে আজ সন্ধ্যাবেলায় কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে যে বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বৈঠকে অনলাইনে আবেদন প্রক্রিয়া যাতে আগামীকাল থেকেই শুরু করা যায় সেরকম একটা প্রস্তাব নির্বাচন কমিশনের তরফে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছে রাখা হতে পারে। দ্বিতীয়ত এটাও জানা যাচ্ছে অনলাইনের পাশাপাশি অফলাইনে আবেদন করার প্রক্রিয়াও যাতে দ্রুত শুরু করা যায়। এক্ষেত্রে কিভাবে যারা বাদ পড়ছেন এই সাপ্লিমেন্টারি তালিকা থেকে, তারা কিভাবে আবেদন করবেন এবং সেক্ষেত্রে এই আবেদনের প্রক্রিয়া কি থাকবে, কার কাছে আবেদন করতে হবে, এই সংক্রান্তে একটি বিজ্ঞপ্তিও জেলা শাসকদের কাছে পাঠানো হতে পারে। গোটা বিষয়টি নিয়ে আজ পর্যালোচনা করা হতে পারে, যে বৈঠক রয়েছে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। বেশ। এসআইআর এর নামে গণতন্ত্র হত্যা কমিশনের এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ না আসায় ক্ষুব্ধ মমতা। বিজেপির কথায় কমিশন নাম ভ্যানিশ করছে বলে সপ্তমের সুর তৃণমূল নেত্রী। সব বাদ দিয়ে দিচ্ছে, এখনো পর্যন্ত লিস্ট বের করেনি। আমার কথা হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছিল লিস্ট বের করতে, ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট আমরা কেউ এখনো পাইনি, পাবলিক ডোমেনেও আসেনি। এর থেকে বেশি গণতন্ত্র হত্যা, আনফরচুনেট ফর ডেমোক্রেসি হতে পারে না। 28শে ফেব্রুয়ারি লাস্ট লিস্ট বেরিয়েছিল, তারপরে অ্যাডজুডিকেশনের লিস্ট, এতদিন ধরে হিয়ারিং হলো, তাতেও তো 50% নাম আমি শুনেছি কেটে কেটে বাদ দেওয়া হয়েছে এবং দেখে দেখে বাদ দেওয়া হয়েছে। যা চলছে তা সুপার হিটলারকেও ছাড়িয়ে যাবে। টোটালটা বিজেপি ভ্যানিশিং ওয়াশিং মেশিন হয়ে গেছে, ডেমোক্রেসিটাকেই ভ্যানিশ করে দিচ্ছে, মানুষের অধিকারটাকেই ভ্যানিশ করে দিচ্ছে। এদের দেখে আমার ঘৃণা হয়, লজ্জা হয়।
বাংলার প্রতিটা মানুষ এর জবাব দেবে। এক একটা পরিবারে একজনের ভোটের নাম আছে, 4 জনের নেই। আর দেখে দেখে অনেক কমিউনিটি থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। কার জমিদারি এটা? বিজেপির জমিদারি দেশটাকে বেচে দিয়ে লজ্জা করে না? মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট করবে আর ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে আর সবকিছু লোক সহ্য করবে? বিদ্রোহ হবে, ধর্মের কল বাতাসে নড়ে। আজ রামনবমীর দিন বলে গেলাম। এসআইআরে একের পর এক নাম বাদে ষড়যন্ত্রের অভিযোগে বিজেপি ও কমিশনকে তুলোধনা মমতার। জেলায় জেলায় ট্রাইব্যুনাল তৈরির দাবি তৃণমূল নেত্রী। আমি শুনেছি সুতির একটা ব্লকে লকিয়া আছে মনে হয় 500, একটা বুথে 400 বাদ। এরকম অনেক জায়গা আছে। বসিরহাটে একটা ব্লকে হয়তো 600 ভোটার আছে, 400 বাদ। এসব কে করেছে? কারা করেছে? একদিন না একদিন তো মানুষ কৈফিয়ত চাইবে। বুথের পাটা থাকলে আমি বলবো লিস্ট বের করুন আগে, মানুষকে জানতে দিন কার নাম আছে কার নাম নেই। যার নেই তাকে জেলায় জেলায় ট্রিব্যুনাল করে তাদের নাম তোলার ব্যবস্থা করে দিন। আমরা বিনা পয়সায় লয়ার দিয়ে সাহায্য করব। কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার কারও নেই। ভোটার তালিকা থেকে 255 জনের নাম বাদ। সোমবার মাঝরাতে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ, আর সেই তালিকায় বাদ একই বুথের 255 জনের নাম। 935 জনের মধ্যে 255 জনের নাম বাদ। বসিরহাট 2 নম্বর ব্লকের বড় গোবরার ঘটনা। কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ গ্রামবাসীর। এপিক নিয়ে কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ। তুলতে হবে। বৈধ ভোটার বাদ গেল কেন? নির্বাচন কমিশন জবাব দাও। 255 জনের নাম ডিলিট হয়ে গেছে। 255 জনে এখানকার বৈধ নাগরিক। এই বৈধ নাগরিকের নামটা কাটা গেল কেন? নির্বাচন কমিশনের কাছে আমরা জবাব চাইছি। প্লাস আমাদের নামটা পুনরায় যেন তুলতে পারে, আমরা 2026-এর নির্বাচনটা যেন দিতে পারি। সব ডকুমেন্ট দিয়েছি, মাধ্যমিকের অ্যাডমিট দিয়েছি, জন্ম সার্টিফিকেট দিয়েছি, তারপরেও আমাদের নামটা কাটা গিয়েছে। নির্বাচন কমিশনের এই জবাব দিতে হবে আর আমাদের নামটা পুনরায় তুলতে হবে। আমরা প্রচুর আতঙ্কে আছি, কারণ আমরা কি করবো আমরা কিছুই বুঝতে পারছি না। পুরো গ্রাম এখন আতঙ্কে আছে। 255 জনকে এইভাবে হেফাজতলি বাদ দিয়েছে। বাদ দেওয়ার মতো তারা না, তারা সত্যিকারেরই ভোটার বা ভোটার হওয়ার যোগ্য বা ভোটার মানে ভোট দেওয়ার যোগ্য, কিন্তু সেই প্রার্থীগুলোকেই বাদ দিয়েছে, সেই ভোটারগুলোকেই। আর একটা কথা বলছি যে এদের যেই বাদ দিয়েছে সেসব দেখলে দেখলে নিজেরই কষ্ট হচ্ছে। আমি নিজেই কি করে তাদের সামনে যাবো এটাই আমি ভেবে পাচ্ছি না। এর জন্য দায়ী নির্বাচন কমিশন দায়ী। ঘাটালে এক গ্রামে 500 বাদ। নতুন ভোটার তালিকায় 500 নাম বাদ। 3টি বুথ মিলিয়ে অন্তত 500 নাম বাদ। ঘাটালের মোহনপুর পঞ্চায়েত এলাকায় ক্ষোভ। 2002-এর লিস্টে যেহেতু আমার বাবার নাম ছিল না, তাই আমার দাদুর নাম দিয়ে লিঙ্ক করিয়েছিলাম। আমার দাদুর নামের স্পেলিং মিস্টেক ছিল, সেই জন্য আমি সব ডকুমেন্ট জমা দিয়েছি। আমার বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, তারপরেও আমার নাম ডিলিট হয়ে গেছে। এখন কি করবে? আইনের দ্বারস্থ হবে। হ্যাঁ, আমাকে ডাকা হয়েছিল ভোটারদের জন্য, কিন্তু আমার বাবার নাম বলা হয়েছে এআই টেকনোলজিতে। আমার বাবার নাম শেখ ফজলুর রহমান আছে, এআই দেখানো আছে এ রহমান। তো সেক্ষেত্রে আমি সমস্ত আমার জন্ম সার্টিফিকেট থেকে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন অনার্স দিয়েছিলাম, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তারপরও আমার নাম ডিলিট করা হয়। আইনের দ্বারস্থ হয়েছে, ট্রাইব্যুনালে অলরেডি অ্যাপিল করে দিয়েছি। ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার পর প্রায় 10 থেকে 12 বার এসআইআর হয়েছে। এটাই প্রথম হচ্ছে, এরকম নয়। তবে এসআইআর করার কারণ হচ্ছে ভোটার তালিকা সংশোধন। সে জায়গায় বিভ্রান্ত হওয়ার দরকার নাই। যাদের নাম বাদ গেছে তাদেরকে আমার ব্যক্তিগত মত সঠিক তথ্য দিয়ে জমা করুন। এখনো তো 30 তারিখ পর্যন্ত নাম জমা নিচ্ছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এই সমস্ত নেত্রীরা যেভাবে টার্গেটকে বেঁধে দিয়েছিল সেই টার্গেট দ্বারা হাঁটছে, আর সেটারই প্রতিফলন আমরা বাস্তবে দেখতে পেলাম। এই মহিলাদের যারা লক্ষ্মীর ভান্ডার পায় তাদের না, ওরা লক্ষ্মীর ভান্ডার পাওয়া মেয়েদের ভয় করে। ওদের নেতা এখানে বলছে লক্ষ্মীর ভান্ডার মেয়েদের ঘরে শিকল দিয়ে রেখে দেবো, ভোটের দিনে রেখে দেবো, ভোট দিতে দেবো না। তো তারই তো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য এত সংখ্যক মহিলাদের নাম বাদ গেল। যে আমরা এসআইআর এর পক্ষে, এসআইআর এর বিরুদ্ধে নয়, কিন্তু এসআরটা হোক একটা স্বচ্ছ তালিকা তৈরি করে সমস্ত বৈধ ভোটারকে ভোটার তালিকায় সংযোজিত করে তারপরে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এটা আমার দাবি। কেন তারা বাদ যাবে? আমাদের এই প্রশ্ন, কেন বাদ যাবে তারা? কাদের কারণে বাদ যাচ্ছে? এটা একটা ষড়যন্ত্র। আমরা মানুষকে আশ্বস্ত করব